সময় রিটেন হয়ে গেছে ফাইনাল, মানে এমবিবিএস ফাইনালে রিটেন শেষ, ভাইবার জন্য কিছুদিন গ্যাপ চলছে। তখন একটা ভাইবার আগে প্রায় 6-7 দিন গ্যাপ থাকতো। 3টাই তো পরীক্ষা হতো, সার্জারি, মেডিসিন অ্যান্ড গাইনি। তো যাই হোক, আমার সার্জারি পরীক্ষার 7-8 দিন বাকি আর কি। রিটেনের পরে না প্রায় 15 দিন পরে আমাদের ভাইভা শুরু হয়েছিল। তো অ্যাট দ্য মিড ওয়ে, মানে ভাইভার আগে মানে যথা মানে ইউজুয়ালি আমরা স্ট্রেস থাকি, আপনারা জানেন এই জিনিসগুলো, পড়াশোনাগুলো খুবই ডিফিকাল্ট, অনেক কিছু একসাথে মনে রাখতে হয়। তো আমি আবার একটু পাগলামি করছিলাম, ভাত খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, যে ভাত খেলে ঘুম পায়, ভাত খাওয়া বন্ধ করে দিব, শুধু রুটি খাবো, রুটি খেলে ঘুম কম পাবে। তো যে কীরকম করতাম, পড়াশোনা করতাম। আরও আমি সবসময় ফার্স্ট ডেতে পরীক্ষা দিতাম। তো আমার রোল, যেহেতু আমি এ ব্যাচের স্টুডেন্ট ছিলাম, তো আমি ফার্স্ট দিন আমার পরীক্ষা হতো। তো আমি কারোর কাছ থেকে কোয়েশ্চেন কেমন হয়, প্যাটার্ন কেমন হয়, পরীক্ষা কেমন হয়, কোনো আইডিয়া থাকতো না। আর আমাদের সিনিয়ররাও আমাদের সাথে অত কমিউনিকেট করতো না। যাই হোক, অনেক কারণে আমি স্ট্রেস ছিলাম। তারপরে তো একদিন কি হলো, রাতের বেলা আমি পরে আমি তো সারাদিন ঘুমাই না, আমি ঠিক 12টায় ঘুমাই যাই, আবার ভোরে উঠে যাই, ভোর 4টার দিকে। আমি সবসময় আর্লি রাইজার, কখনো রাত জাগতে পারি না। তো আমি ঠিক 12টার সময় ঘুমিয়ে গেছি, এশার নামাজ তো পড়েছি আরও আগে, 8টা সাড়ে 8টার দিকে। তখন আমি নামাজ পড়তাম, কিন্তু মাঝে আমি কিছুদিন নামাজ ছেড়ে দিয়েছিলাম, পরে আবার ধরেছি। তো যাই হোক, এনে এগুলো অন্য কথা। তারপরে আমি ঘুমানোর এই 5 মিনিটস ম্যাক্সিমাম, জাস্ট আমি শুয়েই ঘুমাই গেছি। 5 মিনিটস হঠাৎ মনে হলো যে কি যেন আমার খাটের মধ্যে জোরে একটা ধাক্কা দিল। তো এখানে একটু বলতে হবে, কথা বেশি বলতে হবে, আই এম সরি। সেটা হচ্ছে কি, আমাদের রুমে ছিল 4টা বেড, আমরা 4 রুমমেট একসাথে থাকতাম। তো আমার বেডটা ছিল একদম জানালার পাশে, এবং রুমের এন্ট্রেন্সে যে দরজাটা, ডানপনে চেষ্টা করতেছি টু রেজিস্ট ইট, প্লিজ ডোন্ট কাম, এরকম একটা আর কি। এটা অনেকটা ধরেন পানিতে ডুবে গেলে মানুষের যেরকম একটা ফিলিংস হয় না, যে সে প্রাণপণ চেষ্টা করতেছে ভেসে থাকার, আর আরেকজন তাকে মানে চেপে পানিতে ডুবিয়ে দিচ্ছে, এই টাইপের একটা ফিলিংস। মানে নট যেমন বেশিরভাগ সময় মানুষজন বলে না যে গলা টিপে ধরে, খামচি মারে, কী সব বলে মানুষজন, এগুলো কিচ্ছুই না। জাস্ট আমি একটা জিনিসকে ভয় পাচ্ছি, কেন ভয় পাচ্ছি সেটাও আমি জানি না, বাট আমি বুঝতেছি যে মিডল অফ দ্য রুম থেকে এটা গ্র্যাজুয়ালি আমার বেডের দিকে আসতেছে, এবং একটা সার্টেন ডিস্টেন্সে আসার পরে ওইটা থেমে যেত। কিন্তু তাতেও আমি পাগলের মতন ভয়ে আর কি অস্থির হয়ে যেতাম, এবং তারপরে আমি কমপ্লিটলি কনশাস হয়ে যেতাম। মানে এই ঘটনাটা আমার হয়তো সেমি কনশাস একটা স্টেটে, আমি বলবো না যে ঘুমে, আমি স্পষ্ট টের পাচ্ছি, আমি মানে বুঝতে পারতেছি আমার রুমমেটরা নড়তেছে, ফিরতেছে, সব কিছু করতেছে, বাট মানে আমার সাথে ওই ঘটনাটা ঘটছে। এবং ফুললি কনশাস হওয়ার পরে আর সারা রাত আমি ঘুমাতে পারতাম না। এই ছিল আমার ফার্স্ট টাইম ঘটনাটা। তো এইভাবেই অনেক দিন চলছিল, এবং যখনই আমি ওই বিছানায় বাড়িটা খেতাম, ঘুমাতে গেলে মানে আমি তো দোয়াই পড়তাম সবসময়, দোয়া পড়ে শুতাম। বিছানায় যখনই ওই ধাক্কাটা লাগতো, তখনই আমি বুঝতাম যে আজকে আমি আবার ভয় পাবো, এবং আমি খুব কাঁদতাম। কাউকে বলতাম না, কাউকে বললে কেউ বিশ্বাস করবে কি না, বা এগুলো শেয়ার করার মতন জিনিস কি না, বা রুমমেটদেরকে বলবো কি না, এইগুলো আমার আমি একটু ইন্ট্রোভার্টই বলা যায়। আমি এই সমস্ত জিনিস কাউকে বলতে পারতাম না, আব্বা মা ছাড়া। তারপর এরকম হতো, প্রায় দিনই কান্নাকাটি করতাম, মানে ওই ডান পাশে ফিরে মুখ ঘুরে আমার রুমমেটটা যাতে না দেখে আমি কাঁদতাম যে আজকে আমি আবার ভয় পাবো। তো যাই হোক, এক সময় কী হয়, এরকম ঘটনা ফ্রিকুয়েন্টলি মনে হয় 2 দিন 3 দিন পরই আমার সাথে হতে থাকলো, যে কিছু একটা আসে, আমার একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত সে আসে, তারপরে আর আসে না, এসে আমাকে ভয় দেখায়। পিরিয়ড অফ টাইম ওই রুমে আমাকে একা থাকতে হয়েছিল। এবং তখন আমি কি করলাম, আমি জাস্ট এই যে আমার রুটিন রিভার্স করে দিয়েছিলাম। আমি সারা রাতি জায়নামাজের উপরে বসে পড়ালেখা করতাম, যখনই আমার ভয় লাগতো আমি নামাজ পড়তাম। তা নামাজ পড়তাম, এবং নামাজ পড়লে আমি দেখতাম যে কিচ্ছুই হচ্ছে না, নাথিং এলস, সব কিছু পারফেক্টলি অলরাইট। তারপরে এরকম, আর আমি সারা দিনের বেলা ঘুমাতাম 11টার সময়। তো 11টার সময় ঘুমিয়ে উঠে, তো এইভাবে যাই হোক, আমি যখন
প্রায় আমার নেক্সট পরীক্ষাটা যখন চলে আসলো, আমাদের আপনি জানেন তো সাপ্লিমেন্টারি পরীক্ষা হয়, সাপ্লিমেন্টারি পরীক্ষাটা যখন আমি দিচ্ছি তখন 1 মাসের মতন আমি একাই ছিলাম আমার রুমে, এবং এইভাবে আমি জাস্ট রিভার্স টাইম এবং একাই আমি জায়নামাজে বসে পড়তাম, পড়ালেখার বই খাতা নিয়ে সব কিছু নিয়ে জায়নামাজেই বসে থাকতাম, যে ভয় লাগলেই আমি নামাজ পড়তাম, আর আমার ভয় লাগতো না। তারপরে এভাবে দিন গেল। তারপরে আমার ফাইনাল পরীক্ষা, আবার নেক্সট পরীক্ষাটা আর কি, যেটাতে আমরা জানি সাপ্লি দিলে আবার ওটা ক্লিয়ার হয়ে যায়, ওই পরীক্ষাটার টাইম যখন আসলো, একদিন আমার রুমে অনেকগুলা মেয়ে গল্প করতে আসছে, তো ওদের গল্প আমি শুনতেছিলাম, শুনতে শুনতে আমি অনেক দিন পর রাতে ঘুমায় গেলাম। এগুলো কিন্তু সব পুরো ঘটনাটাই আমার হোস্টেলে, আমি যখন বাসায় আসতাম আমার সাথে কিচ্ছু হতো না, হোস্টেলে এই ঘটনাগুলো ঘটতো। তা যাই হোক, এটা আগেই বলা উচিত ছিল, আমি সরি, আমি বলছি আমি ভালো বক্তা না, আমি সরি। আচ্ছা, তারপরে আমি না, ওরা গল্প করছে, আমি ওদের গল্প শুনছি এবং খুব এনজয় করতেছি, আর আমার পড়া আগেও ভালো ছিল, তখনও ভালো ছিল, মানে প্রিপারেশান নিয়ে আমার কোনো ভয় ছিল না। আমার কাছে আমি তখন বসে বসে আজাইরা টপিকস পড়তাম, বেশি বেশি টপিকস, মানে যেগুলো দরকার ছিল না ওগুলোও পড়তাম। আচ্ছা, যাই হোক, তারপরে আমি ওদের গল্প শুনতে শুনতে আমি ঘুমায় গেলাম। এই ফার্স্ট অনেক দিন পরে আমি রাতের বেলা ঘুমিয়ে গেলাম, আমি কোনো ভয় পেলাম না। আমি অবাক হয়ে গেলাম, ব্যাপার কি, কোনো না কোনোভাবে তো আমার ভয় পাওয়ার কথা, ভয় পেলাম না কেন, কি হয়েছে? আচ্ছা, তারপরে এভাবে চলে গেল। তারপরে আমি রিটেন দিলাম, রিটেনের পরে আবার কিছুদিন পরে, প্রায় 21 দিন পরে না 14 দিন পরে, আমার খেয়াল নাই, ভাইবা হলো। ঠিক যেটা হয় আর কি, প্রিভিয়াস প্রত্যেকটা বার্থের সময় একজন গ্রামের থেকে ওনাদের এক রিলেটিভ আসতো একদম সব কিছু এইসব দেখরেখ করার জন্যে। তো এখন এই যে রিলেটিভটা যিনি গ্রামের থেকে আসবেন, উনি আর কি তখন মানে ওই পশ্চিমবাংলার সাইডে কি রয়ে গেছেন আর কি। তো খবর ওনাকে দেওয়া হয় অ্যাজ ইউজুয়াল যে আসেন। তো মজার জিনিসটা হচ্ছে গিয়ে যে সেদিন একটা শীতকালের সকালের মতনই ছিল, অ্যান্ড এই যে রিলেটিভটা ওনার যে আসার কথা, এই রিলেটিভেরও আসার কথা, কেন চিঠি অলরেডি দিয়ে দেওয়া হয়েছে 2 দিন আগে, টেলিগ্রাম করা হয়েছে, না চিঠি মনে হয় দেওয়া হয়েছিল, টেলিগ্রাম না, তো চিঠি দেওয়া হয়েছে, তো ওনারও আসার কথা। তো এখন সকালবেলার দিকে সব বাচ্চারা খেলাধুলা করছে টরছে, সব জায়গায় বিশাল বড় বাড়ি, হ্যাঁ, ঠিক এরকম একখানা সময় যে জিনিসটা হয় সেটা হচ্ছে গিয়ে যে নানি হঠাৎ দেখে যে ওই যে রিলেটিভ যে দেখতে আসবে সে অলরেডি চলে এসছে। তো সে চলে আসে, তো সে চলে এসে কিন্তু আবার একটা খুব অদ্ভুত জিনিস সে করা শুরু করে, সে কিন্তু পুরো ঘরের মধ্যে ঢুকছে না। তো নানি তাকে জিজ্ঞেস করে যে কি গো, তুমি আসছো কখন? তোমার তো কালকেই চিঠি পাঠাইলাম, তুমি এত তাড়াতাড়ি আইলা কেমনে বলো তো? বলে আর বলো না, চলে আসছি আমি তো টেলিগ্রাম পেয়ে গেছি, টেলিগ্রাম পেয়েই আমি চলে আসছি। বলে বাহ, খুব তাড়াতাড়ি চলে আসলা তো তুমি, হ্যাঁ খুব ভালো। তার কোনো কথাবার্তা না, সে প্রথম কথাটাই বলে হচ্ছে গিয়ে দাও দাও দেখিনি, বাচ্চাটারে দাও তো আমার কোলে। তো তখন নানি বলে যে তুমি আগে একটু ফ্রেশ হয়ে নাও, তুমি একটা সফর করে আসছো, তুমি একটু ফ্রেশ হয়ে নাও, তারপরে তুমি আসো নিও। হ্যাঁ, কিন্তু ওই মহিলা অ্যাডামেন্ট যে তুমি দাও বাচ্চাকে এক্ষুনি আমার কোলে দাও, যাও তুমি ফ্রেশ হও। বলে না, আমার ফ্রেশ হওয়ার কোনো প্রয়োজন নেই, যাও তুমি ফ্রেশ হও। আস্তে আস্তে করে গলার স্বর বাড়তে থাকে তার, বলতে থাকে বাচ্চাটা আমাকে এক্ষুনি দাও, তুমি আমার হাতে বাচ্চা দাও, তারপরে যাও তুমি ফ্রেশ হইতে। মানে রাগারাগি করা শুরু করছে সে, অর্ডার, রাগ, চিৎকার, এরকম একখানা সময় সে আস্তে আস্তে করে না আরো আগে আসা শুরু করে, আরো এগোতে শুরু করে সে, হ্যাঁ একটু 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 করে সে আরো হেঁটে হেঁটে সামনে আসা শুরু করে। নানির এবার না একটু ভয় লাগা শুরু করে। নানি এবার একটা জিনিস বোঝে যে সামওয়্যার ডাউন দ্য লাইন সামথিং ইজ রং, কিন্তু কি রং সেটা উনি কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারেন নাই। এই মহিলা ক্রমশ সামনে আসছে, ক্রমশ সামনে এসে এবার হাত বাড়িয়ে বাচ্চা নেবে, কিন্তু নিতে পারছে না, খালি বলে যে বাচ্চাটা আমাকে দে, বাচ্চাটা আমাকে দে। এরকম সময় নানি কিছু বুঝতে পারেন না, কিন্তু নানিও খুব ডাকসাইটে মহিলা ছিলেন, বুঝতে হবে একজন খান বাহাদুরের স্ত্রী, বুঝতে হবে সি ইজ অলমোস্ট লাইক লর্ড সামথিং অ্যান্ড লেডি সামথিং। তিনিও ছিলেন ওই রকম, ঠিক একটা লাথি মারে, এবং অদ্ভুত ব্যাপারটা হচ্ছে গিয়ে লাথিটা খেয়ে মহিলা উড়ে চলে যায় একদম দরজার কোনায় ওইখানে। তারপরে হ্যাঁ, সে ওই দরজার ওইখান থেকে নিজেকে ঘষ্টাইতে ঘষ্টাইতে রীতিমতন ড্র্যাগ করতে করতে এনে মাথাটা বার করে।
মাথাটা বার করে বলে, বলতেছি তোরে দে, তুই দিস না কেন, বলতেছি তোরে দে। হ্যাঁ, এই সময় নানি চিৎকার করে ওঠে। এই চিৎকারে আরো কিছু সার্ভেন্টস ছিল এদিক ওদিক থেকে, তারা সবাই চলে আসে, কিন্তু তারা এসে ওই মহিলার কোনো হদিশই পায় না, অ্যাবসলিউটলি কোনো হদিশ পায় না। 2 দিন পরে উনি ঠিকই আসেন বাচ্চা দেখার জন্য। এখন কি এসেছিল, কে এসেছিল, তাদের আসলে অনেক বক্তব্য আছে এসব নিয়ে। হ্যাঁ, প্রচুর প্রচুর বক্তব্য। এটাও বলে যে 6 মেয়ের পরে প্রথম পুত্র সন্তান হচ্ছে, মানে উপরওয়ালাই জানে আসলে কি ছিল। কিন্তু এই একখানা ছোট্ট একটা ঘটনা ছিল আর কি, এটা আমার শাশুড়ির থেকে শোনা। হ্যাঁ, বেশ প্রচলিত ঘটনা। ইনফ্যাক্ট ওই বাড়ির আরো অনেক অনেক ঘটনা আছে, এই একখানা ছোট্ট বললাম আর কি। থ্যাংক ইউ। এটা অসম্ভব সুন্দর ঘটনা আসলে, এবং আমার মনে হচ্ছে যে মানে আপনি যে ব্যাখ্যাটা দিলেন না, ওইটা আরো সুন্দর ছিল, মানে অনেক ভালো ছিল। কারণ সব জিনিসের পিছনেই না একটা না কোনো একটা কারণ, একটা কোনো ব্যাখ্যা থাকে। দ্য ফ্যাক্ট যে নানি একলা কেন ছিল, এই আতুর ঘরের কনসেপ্টটা আজকাল লোকজন কিন্তু জানে না স্যার। তাই জন্য জানা দেওয়া যে কেন একজন অন্তঃসত্ত্বা মহিলা ইভেন আফটার ডেলিভারি উনি একা ছিলেন কিসের জন্য, সেটাই তো। তো ওইখান থেকে এই ব্যাপারটা আসলে অনেক কিছুই হয় আর কি, যেগুলো ঠিক। ঢাকা, যশোর সবসময় যাতায়াত করা দরকার হয়। আমার ঢাকাতে অফিস আছে, তো সেক্ষেত্রে আমার সবসময় লং এ যাতায়াতটা খুব বেশি হয়। তো এই ঘটনাটি চিটাগাং থেকে ফিরে আসার সময়, ঢাকাতে ফিরে আসার সময় রাস্তায় ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি ছিল 2020 সালে বর্ষাকালে ঘটনা। তো চিটাগাং থেকে আমি যশোরের গাড়িতে করে যশোরে আসব। সাধারণত গাড়িটি ছিল সন্ধ্যা 7টার সময়। তো চিটাগাং থেকে যশোরে আসতে গাড়ি অ্যাভারেজ 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা এমন সময় লাগে। তো তেমন একটা প্রস্তুতি নিয়েই সাধারণত আমি বের হই, কারণ আমি নিয়মিত এই রোডগুলোতে যাতায়াত করি। তো চিটাগাং রোড নিয়ে অনেক সময় বিভিন্ন ঘটনা এর কাছে শোনা যায়। তো সেইবারই আমার প্রথম একটা ঘটনা এক্সপিরিয়েন্স হয়, আমার নিজের এক্সপিরিয়েন্স হয় আর কি। তো সেই ঘটনাটি আপনার সাথে শেয়ার করছি। আমি যেদিন বের হয়েছিলাম ওখান থেকে, সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির পাশাপাশি অনেক ঝোড়ো বাতাস ছিল। তো সেই ক্ষেত্রে গাড়ির স্পিড, আমি যে গাড়িতে আসছিলাম, গাড়ির নাম আমি বলতে চাচ্ছি না, অনেক সময় সবাই ঘুমায় থাকলে কেউ না কেউ জেগে থাকে, এরকম ব্যাপার। কিন্তু আমি দেখলাম সামনে একটা ছোট বাচ্চা মেয়ে ছিল, সে, আমি, সুপারভাইজার আর ড্রাইভার জেগে আছি। হেল্পার অটোমেটিক ঝিমুনি দিতে দিতে তার আর কোনো রেসপন্স নাই। জাস্ট ওই ঘটনা থেকে কিন্তু 10 মিনিটের মধ্যে এটা ব্যাপার। এইবার সব থেকে মজার ব্যাপারটা হলো এখানে, আমি ড্রাইভারের পাশেই বসে আছি, তখন আর ড্রাইভারের সাথে আমি কোনো কথা বলছি না। হঠাৎ ড্রাইভার কেমন মাথা ঝাড়া দিয়ে উঠলো, উঠে আমার আর সুপারভাইজারের দিকে তাকিয়ে বলছে, তোরা তো আজকে শেষ, আজ তো তোরা আর যেতে পারবি না, তোদের আজকেই এখানে শেষ জীবন, এবং আমার সাথে তোদের সবাইকে যেতে হবে। বলেই উনি মানে স্টিয়ারিং হুইলের পরে মাথা দিয়ে ঠিক যেভাবে মানে আপনার হেল্পার যেভাবে পড়ে আছে ঝিমুনি দিতে দিতে, জোরে ধরেন মৃগী রুগীরা যেভাবে কাঁপে, ওইভাবে কাঁপতে কাঁপতে উনি সেন্সলেস। মানে এই জিনিসটা দেখে আমরা কোনোভাবে নিতে পারছিলাম না। তখন ধরেন গাড়ি যেহেতু ওখান থেকে ভয় পেয়ে ওরা চলে আসছে, তখন গাড়ির স্পিড কিন্তু হয়ে গেছিল 100 আপ। এখন এই অবস্থাতে যদি আপনার ড্রাইভার সাহেব ঝিমুনি দিতে দিতে পড়ে যায়, তখন কি অবস্থা হতে পারে একবার একটু চিন্তা করেন। গাড়ির প্রত্যেক সিটে যাত্রী আছে। এখন এক্ষেত্রে রাসেল ভাই হলো, আমার টুকটাক ছোট গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স আছে। ছোট গাড়ি বলতে বলি প্রাইভেট মাইক্রো। আমি কখনো আপনার হচ্ছে বড় গাড়ি, বাস, ট্রাক রিলেটেড কোনো গাড়ি আর কি আমি চালাইনি কখনো। তো দেখি গাড়ি এমন ভাবে টার্ন করে, মানে গাড়ি কিন্তু একদম সরাসরি আপনার রাস্তার সাইডে গাছ দিকে টার্ন করে যায়নি, গাড়ি সোজা চলছে, কিন্তু চলতে চলতে গাড়ি টার্ন হয়ে যাচ্ছে সোজাসুজি একদম একটা বড় গাছ রাস্তার সাইডে, সেই দিকে টার্ন হয়ে যাচ্ছে।
এখন আমি যদি আপনার হুইল ঘুরায় উল্টো পাশে আপনার গাড়িটা টার্ন করার চেষ্টা করছি সাইডে বসে, কোনোভাবেই পাচ্ছি না। তখন পাশে যে সুপারভাইজার ছিল উনি আমাকে বলছে, ভাই আপনি কি চালাতে একদম তুলার ভিতরে, আপনার তো নর্মালি বালিশ তো সেলাই করা থাকে, সেই তুলার ভিতরেও প্রায় 5-7টার মতো তাবিজ পাওয়া যায়। এরকম বাসার বিভিন্ন জায়গা থেকে তাবিজ পাওয়া যায়, প্রায় 35টার মতো। এই তাবিজগুলা হচ্ছে ওই হুজুর বের করে দেয়, তারপর ওদের রুমটা বন্ধ করে দেয়। তারপর একদিন রহমান সাহেব হচ্ছে ময়নার বাবাকে ডাকার পর বাসার সবাই প্লাস ওখানে হুজুরও ছিল, অনেক অনুনয় বিনয় করে এবং অনেক কিছু বলে। তারপর লাস্টে হচ্ছে ময়নার বাবা স্বীকার করে যে হ্যাঁ, আমি আসলে রাগে আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করছিলাম, এবং আপনি যা আমার বাসায় খেতে গিয়েছিলেন, আমি খাবারের মধ্যেও এক ধরনের জিনিস দিয়েছিলাম আপনাকে ব্ল্যাক ম্যাজিক করার জন্য। ইভেন আপনার শার্টের 2টা সুতা আমি নিয়েছিলাম, আপনার মাথার চুল নিয়েছিলাম, এসবের মাধ্যমে আমি আপনাকে ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করছি। আর যেহেতু আমি আপনার বাসার কোনোভাবে আসতে পারতেছিলাম না, এই জন্য পরবর্তীতে আমি ব্রায়ান তার কাজিনরা সবাই একসাথেই থাকতো। এবং যে পুকুরটার কথা বলছি সেটা কিন্তু স্টিল আমাদের গ্রামের সব থেকে বড় পুকুর এখন পর্যন্ত। অ্যান্ড এই পুকুরটাকেই হচ্ছে তারা গোসল করার জায়গা বা অন্যান্য গ্রামের মানুষজন ব্যবহার করে থাকতেন। অ্যান্ড তখনকার সময় তো এত গোসলখানা ছিল না বা এত ওয়াশরুম বাথরুম ছিল না, তো ওই গোসল করার জন্য তারা এই পুকুরটাই ব্যবহার করতো পুরুষরা। তো যেদিনকার ঘটনা বলছি রাসেল ভাইয়া, ওই দিনও যথারীতি যেরকমের হয় যে সব কাজিনরা সবাই একসাথে দুপুরবেলাতে এরকমের পুকুর ঘাটে গোসল করতে যায়। তো যাওয়ার পরে পুকুরের একটু বর্ণনাটা বলে নেওয়া ভালো, যে এখন তো অনেক উন্নত হয়ে গেছে, এখন তো একটা ঘাট খুব সুন্দর করে একটা বাঁধানো ঘাটলা হয়েছে, কিন্তু তখন কিন্তু এরকমের ছিল না, ঘাট ছিল না ভালো। তো যেটা হয় যে পুকুরের এক সাইডে হচ্ছে আমাদের নিজস্ব একটা কবরস্থান রয়েছে, এন্ড এক সাইডে হচ্ছে একটা ময়দান রয়েছে। ময়দান বলতে যে ঈদের সময় ওখানে নামাজ পড়া হয়, এটা খুবই পবিত্র জায়গা বলা যায়। তো এখন যেখানে একটা কবরস্থান, মানে এক সাইড যে সাইডটাতে হচ্ছে কবরস্থান রয়েছে, ওই সাইডটাতেই কিন্তু হচ্ছে ঘাটটা ছিল। এন্ড সেটা কিন্তু অত উন্নত মানের ঘাট ছিল না, নর্মাল যেরকমের ঘাট থাকে ওই গাছের ইয়া দিয়ে যে করা হয়। তো যেদিনের ঘটনা সেদিনও সবাই যায় গোসল করতে। অনেক ভয় পাওয়া শুরু করে সে, মানে একা একা কিছুই করতে পারে না, মানে খুবই ভয় পায়। ছোট মানুষ ছিল, খুবই ভয় পায়। তো আব্বুর চাচা আব্বুকে বিভিন্ন ওজা গ্রাম, মানে যেখানে শুনছে যে ভালো ওজা আছে সেখানেই নিয়ে যেত অ্যান্ড চিকিৎসা করার চেষ্টা করতো। এই করে করে আব্বু আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে ওঠে। কিন্তু রাসেল ভাইয়া, মানে যেটা বলবো যে ওই পুকুরটা তো এখনো আছে, এরপরে আব্বু ওই পুকুরে আর কখনোই নামে নাই গোসল করতে, তো জীবনেও না। মানে ওই পুকুরে আব্বু কখনোই নামে নাই। আর যদি কোনো কারণবশত যে হ্যাঁ এখন গোসল করতে হবে, তাহলেও হচ্ছে ওই সাথে কেউ একজন থাকে এবং সে ওই মগ থেকে পানি, মানে পুকুর থেকে মগ দিয়ে পানি উঠে মাথায় দেয়, কিন্তু ওই পুকুরে নামে না। তো এই পুকুর রিলেটেডই আর একটা কাহিনী যেটা বলবো, যে এইটা তো ছিল আব্বুর লাইফের এই যে জিনটা বলি বা ভূতটা বলি, সেটা তো তার কাজে সফল হয়নি। আব্বুকে তো নিতে পারিনি পানির মধ্যে, যদি আল্লাহ না করুক যদি নিত তাহলে তো আর আই থিঙ্ক কখনো পাওয়া যেত না, কারণ এটা তো শুনে এসেছি যে পুকুরে একবার নিতে পারলে সে মানুষটার বেঁচে ফেরে না। তো এই যে জিনিসটা, যে জিনটা, সেটা কিন্তু স্টিল এই পুকুরে আছে এবং মানুষজন অনেক দেখেছে। যদিও কাউকে টান দেয় না পানিতে, কিন্তু তারপরও মানুষজন অনেকবার দেখেছে এই জিনিসটা, অনেকবার অনেকে অনেক কিছু দেখে, স্বপ্নে দেখে, বা পুকুরের আশেপাশে কবরস্থানের বা ওই ময়দানের আশেপাশে অনেক কিছু দেখতে পায়। তো ওগুলাতে যাচ্ছি না আমি। আব্বুর, যেহেতু এটা আব্বুর সাথে একটা কাহিনী, তো আব্বুকে নিয়ে বলি। তো একদম রিসেন্ট 2টা কাহিনী আমি বলবো। একটা হচ্ছে যে আব্বু হচ্ছে গ্রামে যায়। যেদিনকার কাহিনী, আব্বুর একটু স্মোকিং করার সমস্যা আছে, তো সে স্মোক করতে করতে ওই ফোনে কথা বলতে বলতে আর স্মোক করতে করতে সে ওই পুকুরের ঘাটে যায়। এখন যেটা বলবো, মানে যেটা যে এখন কিন্তু খুব সুন্দর করে ঘাটটা বাঁধানো আছে, কিন্তু তো ওই বাঁধানো ঘাটে যায়। তো সে আসলে খেয়াল করে নাই যে মানে রাতটা কত হয়ে গেছে বা সামথিং। তো আনুমানিক ওইটা রাত 1টার মতো ছিল। তো সে কথা বলতে বলতেই ওই পুকুর ঘাটে যায়। তো যাওয়ার পরে কেমন জানি একটা গমগমে আবহাওয়া, এরকম একটা আব্বু বললো যে খুবই গমগমে আবহাওয়া ছিল। দেখার পর পরিবারকে বললো যে এরকম এরকম আমি দেখতে পাইছি তাকে। তো সেটা সবাই মনে করলো যে এটা মনের ভ্রান্তি, ভুল ভাবলো, ভ্রান্তি ভাবলো। তো সে তারপর হলো কি, এরকম পরের দিন আবার রাত্রে এরকম দেখতে পায় রাসেল ভাই।
দেখতে পাওয়ার পরে সবাই এরকম দুদিনই পর পর এরকম বলতেছে যে না, এরকম সমস্যা না, এটা তোমার মনের ভুল, তুমি মনের ভুলে এরকম দেখতেছ। তো রাসেল ভাই তারপর যেটা হয় কি, তারপর এরকম 2 দিন 3 দিনের দিন আবার তার যে ছোট ভাই, আমার যে খালু, তার ছোট ভাই ছিল একটা, তো সে দেখতে পায় যে তার ভাই এরকম হাঁটা চলা করতেছে রাস্তার ভিতরে, ওই সামনে মাঠের ভিতরে হাঁটা চলা করতেছে এবং খুব লাফালাফি করতেছে রাসেল ভাই। তো রাসেল ভাই তারপরে সে বাসায় আইসা তারপর বলে, তারপরে জিনিসটাকে অনেক গুরুত্ব দেয় রাসেল ভাই, বাসার সবাই, পরিবারের সবাই। তো পরের দিন এরকম পুরা গ্রামে ছড়ায় যায়, গ্রামের সবাই আতঙ্কে ভয়ের ভিতরে আসছে রাসেল ভাই কি নাকি। তো পরের দিন সন্ধ্যার দিকে রাসেল ভাই নাকি 2 জন হুজুর এনেছে, হুজুরাই না, এরকম দেখাইতেছে যে কি কি সমস্যা। তো হুজুররা বললো রাসেল ভাই বাড়ি বান্ধানো না, এই বান্ধানোর লেগে সমস্যা হয়েছে, এবং রাসেল ভাই বলছে যে অমাবস্যার রাতে মারা গেছে, তো এজন্য একটু সমস্যা হইতেছে রাসেল ভাই। তো তারপরে তারা করলো কি, বাড়িটা আটকানো আর কি, এক কথায় চারোদিকটা বাড়ির ভিতরে চারোদিকটা আটকে দিছে, বান্ধে দিছে এক কথায়। বাইন্ধে দেওয়ার পরে রাসেল ভাই এরকম, তারপর আস্তে আস্তে রাসেল ভাই পরিস্থিতি সবকিছুই ঠিক হয়ে যায় আস্তে আস্তে। আরো কয়েকটা তাবিজ টাবিজ দিছে এগুলো সাথে রাখার জন্য। তো শেষের দিকে একটা পুরোনো কুয়া আছে, যে কুয়াটি মুক্তিযুদ্ধের সময় এখানে অনেক মানুষ কেটে ফেলে দেওয়া হয়েছে, ছেলে মেয়ে সবাইকে। তো মাঝে মাঝে সন্ধ্যা হলে বা রাত গভীর হলে সেখানে শব্দ হইতো, অনেক মানুষের কথাবার্তা হইতো, এবং অনেক মনে হইতেছে যে যেটার উপর বসে আছি সেটা যেন লড়তেছে। হ্যাঁ, লড়তেছে, বিষয়টা কি? তো আমি ভাবতেছি রাত জাগা শরীর, রাত জাগতেছে এর জন্য, হয়তো আমার মাথা ঘুরতেছে এর জন্য। তো আমি আবার লড়ে চড়ে ভালো হয়ে বসলাম, তো না, তারপরও দেখি লড়তেছে, বলছি না, হলো না। আমি উঠে দাঁড়াইলাম, উঠে দাঁড়ানোর পরে দেখছি না, সব স্বাভাবিক। আমি বলছি না, দাঁড়াইলেও অনেক শীত লাগতেছে, আবার বসে পড়লাম। বসলেই দেখতেছি যে মাথা ঘুরাইতেছে, কবরটা মনে হচ্ছে কেমন যেন লাগতেছে। তো আমি এবার ভালো করে লাইটটার ফ্ল্যাশটা জ্বালায় আমি দেখতেছি কিরে, কি সমস্যা? আমি বসে আছি এত সুন্দর জায়গায়, অথচ তো নড়ে কে। তো ফ্ল্যাশ জ্বালাই দেখতেছি এটা একটা কবর। ও ভাই, সে মুহূর্তে আমার গায়ের লোমটা গেল খাড়ায়, লোমটা খাড়ায় গেল। আমি তো দূরে হটে গেছি, যতটুকু পাই দোয়া কালাম করতেছি। এর মধ্যে ভাই ঘটনা কি, ওখানে একটা আদিবাসী পাড়াতে একটা পুকুর আছে, পুকুরটা অনেক ওয়ান্টেড পুকুর পাড়টায় ভাই এমন আলোয় আলোকিত হয়ে গেছে। আর বেশিরভাগ আদিবাসীরা কুকুর পালে, কুকুরগুলো পাড়ার মধ্যে থেকে ঘেউ 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 আওয়াজ করতেছে, আর গোটাটায় আলোকিত হয়ে গেছে। ভাই আমি পারতেছি না, দৌড় দেবো, কোন দিক দৌড় দেবো না দেবো, এই কথা ভাই। এর মধ্যেই দেখতেছি আমার ভাই চিল্লাইতেছে দূর থেকে যে সজীব আমি আসতেছি, ভয় করিস না ভাই, আমি আসতেছি। তো আমার ভাই আবার স্মোক করে, ও একটা সিগারেট জ্বালায়, আমার দিকে দৌড়ে আসতেছে আর বলতেছে ভয় করিস না ভাই, আমি আসতেছি। তো ভাই আমার কাছে ভাই আসলো, আসার পরে বলতেছে ভাই পিছে তাকাস না, 2 ভাই মিল দৌড় দি। তো ভাই দৌড় দিব, আপনার সব জমিতে পানি নিচে কাদা, অনেক কাদা। তো আল রাস্তায় হাঁটা বিপদ, রাত্রে বেলা ঘন গেল কুয়াশা, পিছিয়ে কিন্তু আমি আর তাকাইনি। তো পড়তেছি আর উঠতেছি, এমন অবস্থা। ওই উপরে আমি উপরে ঘাড়ে কুদাল, ফন্টন, এইলান ভাবা হইতেছে না, ফ্যান চালাইতেছি, ফ্যানের হাওয়া যেন মনে হইতেছে যে গরম লাগতেছে। তো আমি ভাবতেছি যে জানলা খুলবো কিনা। আর আমাদের বাসাটা একদম বাড়ির পিছে, মানে গ্রামের লাস্টে হওয়ার কারণে এই সাইডে কেউ রাতের বেলা আসে না। আর শীতের রাত, রাত 3টা-4টা মানে অনেক রাত। তো এই ব্যাপার, জানলাও ভয়ে খুলতে পারতেছি না, ঘুম আসে না ভয়ে। যাও কিছুক্ষণ পরে ফজরের আজান দিল, মনে একটু ভালো লাগলো যে না ফজরের আজান দিছে, ঠিক আছে ঘুমাই। তো ভাই ঘুম গেছি, আমার কিন্তু সকালে ভাই ডাকে, মাও ডাকে নাই, ভাইও ডাকে নাই। তো
ঘুম থেকে উঠছি আপনার 8টা-9টার দিকে, শরীর এত পরিমাণে ব্যথা আর জ্বর, মানে শরীরটা যে আমি তুলবো সেই তুলতে পারতেছি না। আমার বড় ভাইয়েরও এক অবস্থা, আমারও সে এক অবস্থা। এখন কি আর করার। তো আম্মা বলতেছে, কিরে কি অবস্থা, এরকম কে, তোদের জ্বর দুইজনেরই? তো আম্মারে আমি বললাম যে আম্মা এই ব্যাপার, গত রাতে তো আমিও ভয় করছি, আমার বড় ভাই ভয় করছে, এর জন্য এই অবস্থা। তো কি আর করার। আম্মা বলছে যে আমার তো রাতে ওদের কাপড় চোপড় দেখে মনে হয়েছে কিছু হয়েছে, তো তখন তো তোরা কিছু বললি না। আমি যে রাতের বেলা ছিল বলে কিছু বলি না। তো যাই হোক, কথা বলার পরে আমার আব্বার বড় ভাই ও হুজুর, ও পানি পড়া টড়া দেয়, ঝাড়ফুঁক করে। তো তার কাছে গেল আমার আম্মা, যা 2 ভাইয়ের জন্য পানি পড়া আর সুতা পড়া নিয়ে আসলো। পানি পড়া খাইলাম, খাওয়ার পরে 3 দিন ভাই জ্বর ছিল। 3 দিন পরে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো হইলাম।